গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের উপন্যাস স্বপ্ন লজ্জাহীন। পড়ছি এর ৪র্থ পর্ব। কি নিয়ে লিখতে হবে তা লেখক জানে না, জানে সমালোচকরা। তারা বলে ওই লেখাটা প্রতিক্রিয়াশীল, অমুক লেখাটার পিছনে নিশ্চয়ই লেখকের কোনো অভিসন্ধি আছে। যদি বলা যায় বরং নিজেই তুমি লেখো না কেন একটা কবিতা? হে সমালোচক, তুমি নিজেই লিখে দেখিয়ে দাও না সত্যিকারের মহৎ আদর্শমূলক লেখা কি রকম হওয়া উচিত। তৎক্ষণাৎ ছায়ামূর্তি মুখ ফিরে নেবে। কি নিয়ে লিখতে হবে লেখক তা জানে না, সে শুধু জানে লেখার কি দুঃখ। তার কেউই জানবে না। লেখকের জীবনী শক্তি তিল তিল করে ক্ষয়ে যায় লেখার মধ্যে। লিখতে লিখতে কোনো একটা সময় যখন পরবর্তী পরিচ্ছেদটার কথা আর মনে আসে না, একজন লেখকের জীবনে সেটা সবচেয়ে দুঃখের সময়। সে সময় সে খাবার খেয়ে কোনো স্বাদ পায় না, কারো সঙ্গে কথা বলে কোনো আনন্দ পায় না। সমস্ত পৃথিবীকেই তার বিরুদ্ধবাদী মনে হয়। নার্স, নার্স, তোমার মুখখানা ঠিক আমার মায়ের মতন, কিন্তু তুমি আমার মায়ের মতন দুঃখী হয়েও না। গত বছর এই লাইনটা লিখতে গিয়ে আমি কলম ফেলে ফুঁপিয়ে কেঁদে উঠেছিলাম হঠাৎ। কেন কেঁদেছিলাম আমি নিজেও তা জানি না। সে সময় কেউ হঠাৎ ঘরে ঢুকে আমাকে দেখলে নিশ্চয়ই পাগল ভাবত। একজন সুস্থ সমর্থ লোক নিজের কল্পিত কাহিনীর মধ্যে জড়িয়ে পড়ে কাঁদছে, এর কোনো মানে হয়? পাগলামিই তো। সাহিত্য রচনা এক ধরনের পাগলামি ছাড়া আর কি? কি হয় এসব লিখে? এমনকি রবীন্দ্রনাথ পর্যন্ত উত্তর দিয়েছিলেন, কিছুই হয় না। মনীষা এখন অনেক দূরে। সব ব্যাপারটাই আমার কাছে স্বপ্নের মতন। মনীষা সম্পর্কে আমি প্রথম ভুল করি এক মেঘলা সন্ধেবেলা। এই অনুচ্ছেদটা তো আমি নিজের ইচ্ছেতে লিখিনি। কলম নিয়ে বসবার পর আপনি চলে এলো। মানুষের স্বপ্ন দেখা কেউ আটকাতে পারে? কখন কিরকম স্বপ্ন দেখা হবে এই সম্পর্কে কোনো আইন করা যায়? মনীষা, তোমার সম্পর্কেই আমার লিখতে ইচ্ছে করে। তোমার ওই হাঁটুর উপর থুতনি ঠেকিয়ে বসে থাকা, অবাক অবাক চোখ, পাতলা ঠোঁট দুটোতে সামান্য হাসির আভাস, বারবার মনে পড়ে এই দৃশ্যটা। এখনও চোখের সামনে জীবন্ত। সুনীলদা, আমি একটা সামান্য মেয়ে। সমস্ত শিল্পের সার তোমার ও মুখের বর্ণনা। এতখানি লেখার পর আমার মনে হচ্ছে এবার কাহিনীর মধ্যে একজন ভিলেন আনা দরকার। সিনেমার সমালোচনায় যাদের বলে খলনায়ক। একজন ভিলেন না থাকলে কাহিনী ঠিক জমে না। ভালো ও মন্দের দ্বন্দ্ব, সাদা ও কালো সীমারেখা, এইসব দেখতে আমরা অভ্যস্ত। কিন্তু ভিলেন এখন কোথায় পাই? মনীষার সঙ্গে আরও কয়েকটি ছেলের পরিচয় ছিল বটে, কিন্তু সেসব একেবারে গুরুত্বপূর্ণ নয়। এমনকি দেবাশিস নামে একটা নাম করা সাঁতারু ছেলে একবার মনীষার প্রেমে পড়েছিল খুব। রোজ আসা যাওয়া শুরু করেছিল এবং স্বাভাবিক বাঙালি প্রথায় বাড়ির লোককে দিয়ে মনীষার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। কি কারণে যেন সে প্রস্তাব গ্রাহ্য হয়নি। তবুও যখন মনীষাকে বিয়ে করবার জন্যে একেবারে উঠে পড়ে লেগেছিল, তখনও আমি ওকে ঠিক ভিলেন হিসেবে ভাবতে পারিনি। দেবাশিসের ওপর আমার কখনো রাগ হয়নি। বেশ সাদাসিধে ভালো মানুষ ধরনের ছেলে। হঠাৎ তার ভালো লেগেছিল মনীষাকে দেখে, হঠাৎ তার বিয়ে করার শখ হয়েছিল। এখনও তার সঙ্গে দেখা হয়। অন্য মেয়েকে বিয়ে করেছে, 2টি সন্তান। আমার কাছে মনীষার কথা জিজ্ঞেস করে। মনীষা সম্পর্কে এখন ওর মনে একটু দুর্বলতা আছে। এরকম ভালো মানুষ ছেলেকে ভিলেন সাজালে আমার পাপ হবে। বরুণদার এক বন্ধু মনীষার সঙ্গে দেখা হলেই ওর কাঁধে হাত দিয়ে কথা বলত। মুখে একটা ভগ্নী স্নেহের ভাব থাকলেও ওর হাতের গতিবিধি সুবিধাজনক ছিল না। কিন্তু ওকেও ধর্তব্যের মধ্যে আনা যায় না, কারণ মনীষা ওকে খুবই অপছন্দ করত এবং পারতপক্ষে এড়িয়ে চলত। বরুণদার বন্ধু ওর ভেতরের গোপন লালসা মাঝে মাঝেই বাইরে এনে ফেলত, কিন্তু ওসব কদর্যতা মনীষাকে স্পর্শ করে না। মনীষার বাবা সম্পর্কে আমার ভেতরে একটু চাপা রাগ আছে বটে, কিন্তু উনি কোনোদিন আমার সঙ্গে ঠিক খারাপ ব্যবহার করেননি। ওর সামনে পড়লে আমি একটু অস্বস্তি বোধ করতাম, আর কিছু না। তাছাড়া ভিলেন খুঁজতে হলে নায়ক কে তা আগে ঠিক করা দরকার। এই উপন্যাসে নায়িকা আছে, নায়ক নেই। আমি নিজের কথা একটু বেশি বলে ফেলেছি বটে, কিন্তু নায়কের সাজ আমাকে মানায় না। আমি পার্শ্বচরিত্র কিংবা উপন্যাসের ঠিক ঠিক সংজ্ঞা মানাতে হলে আমাকেই ভিলেন বলা উচিত। একটু পরেই তা বোঝা যাবে। হেমন্ত আমার অফিসে এসে বলল, চল, এখনই তোকে বেরোতে হবে।
হেমন্ত আমার অফিসে সাধারণত আসে না। ও কাজ করে কমার্শিয়াল ফার্মে। ওকে সত্যিই কাজে ব্যস্ত থাকতে হয়, বেরোবার সুযোগ পায় না অফিস থেকে। আমি বললাম, কি ব্যাপার, এত হন্তদন্ত হয়ে এলি যে? বস বস। না, বসবো না, চল বেরুব। এক্ষুনি বেরোব কি করে? কয়েকটা কাজ আছে। হেমন্ত রেগে গিয়ে বলল, রাখ রাখ, কাজ দেখাসনি বেশি। তোদের গভর্নমেন্ট অফিসে আবার কাজ, 6 মাস 8 মাস ধরে বিল আটকে থাকে আমাদের। আমাদের ডিপার্টমেন্ট সেরকম নয়, এখানে সত্যিই কাজ হয়। হেমন্ত হাতের ধাক্কায় টেবিল থেকে কিছু কাগজপত্র ফেলে দিয়ে বলল, চল চল, ওর তো। তাকেই দেখলাম কোনো কারণে হেমন্ত বেশ রেগে আছে, আর বেশি ঘাটিয়ে লাভ নেই ওকে। কাগজপত্র গুছিয়ে রেখে বেরিয়ে পড়লাম। অফিসের বাইরে এসেও হেমন্ত গম্ভীর। জিজ্ঞেস করলাম, কোথায় যাবি? হেমন্ত বলল, কি কারণে যেন আজ বাস বন্ধ, ট্যাক্সি পেতে ঝামেলা হবে। কোথায় যাবি ট্যাক্সি নিয়ে? অফিস যাসনি? দেখ, ভালো লাগছে না অফিস টফিস করতে। কোথায় যাবি তাহলে? হেমন্ত আমার চোখের দিকে তাকালো, অন্যমনস্কভাবে বলল, কোথায় যাওয়া যায় বলতো? এক কাজ করলে মন্দ হয় না, কোনো ঠান্ডা জায়গায় বসে যদি বিয়ার খাওয়া যায়। এখন 3টা বাজে, এখন থেকে যদি বিয়ার শুরু করিস, সন্ধ্যের পর মাতাল হয়ে যাব, ক্ষতি কি? তার চেয়ে চল কোনো সিনেমায় ঢুকে পড়ি। হেমন্ত রীতিমতন রেগে গিয়ে ধমক দিয়ে বলল, মেয়েছেলেদের মতন তোর অত সিনেমা দেখার ইচ্ছে কেন? তাহলে কি করতে চাস বল না? চল অবিনাশকে ডেকে ওর মাথায় কাঁঠাল ভাঙি। অবিনাশকে পাওয়া যাবে না, তার চেয়ে কাজ করা যাক, সুবিমলের কাছে যাই চল। সুবিমলের কাছে? ওর অফিস তো অনেক দূর, আর বিচ্ছিন্ন অফিস। না না, অফিসে না, ও ছুটি নিয়েছে। সুবিমল একটা বাড়ি বানাচ্ছে, কলকাতা থেকে 4-5টা স্টেশন দূরে। ও একলা একলা সেখানে মিস্ত্রি খাটায়, আমাদের যেতে বলেছে। সেখানে গিয়ে কি করব? ট্রেনে ঘুরে আসা হবে, দেখে আসি জায়গাটা কিরকম। তুই চিনতে পারবি? খুঁজে বার করা যাবে, বালিগঞ্জ স্টেশন থেকে উঠবে, আয় ট্রাম ধরি। হঠাৎ অফিস থেকে বেরিয়ে ট্রেনে চেপে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাবার কি মানে হয়? সুবিমলের সঙ্গে তো আমাদের কোনো দরকারি কথা নেই, এভাবে কেউ যায় না। বেশিরভাগ মানুষই সুস্থভাবে অফিস করে, গরমের সন্ধ্যাবেলা বাড়ি ফিরে গা ধোয়। আর আমরা বিনা কারণে সুবিমলের কাছে হুট করে চলে গেলাম। রাত্রিরে আর বাড়িতে ফেরাই হল না। অল্প দূরের জার্নি, তাই হেমন্ত ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছে। কলেজ টলেজ ছুটি হয়নি, তাই ফার্স্ট ক্লাস এখন পুরো ফাঁকা। কয়েকটা ভিখিরির ছেলে ও ফেরিওয়ালা বসে জটলা করছে। দুজনে 2 জানলার ধারে মুখোমুখি বসলাম। সিগারেট ধরিয়ে আমি হেমন্তকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার রে তোর, আজ এত ছটফট করছিস কেন? ছটফট করছি কোথায়? চালাকি করিস না, কি হয়েছে কি? কিছুই হয়নি, তবে একটা ব্যাপার বুঝতে পারছি না। আজ মনীষার বাবা আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তোকে? হ্যাঁ হ্যাঁ, আমার কাছেও কয়েকদিন আগে তো খোঁজ করছিলেন, দেখা হলেই তোর কথা জিজ্ঞেস করেন। কি বললেন? কিছু না, এমনি অনেক গল্প টল্প করলেন। শেষকালে হঠাৎ বললেন, হেমন্ত, তুমি আমার একটা উপকার করবে, তুমি মধুবনের জন্য একটা পাত্র খুঁজে দাও না। আমি অবাক হলাম না, মুচকে হেসে বললাম, তোকে বললেন এই কথা? হ্যাঁ, আমি কি মাইরি প্রজাপতি অফিস খুলেছি নাকি যে পাত্র ধরে দেব? হঠাৎ আমাকে ডেকে পাঠিয়ে এই কথা? উনি বললেন, আমার শরীরটা ভালো যাচ্ছে না, আর আমার ছেলে দুটোও কোনো কমবেন না, তোমরা যদি একটু সাহায্য না করো। অরুণ তখন বাড়িতে ছিল না? না। মনীষার বাবা হঠাৎ আমাকে ডেকে পাঠিয়ে একলা ঘরের মধ্যে গম্ভীরভাবেই কথা বলতে লাগলেন। আমি ব্যাপারটার মানেই বুঝতে পারলাম না। তুই কি বললি? আমি আর কি বলবো, বললাম, আপনি মনীষার জন্য এখনই ব্যস্ত হচ্ছেন কেন? ও তো এখনও পড়াশোনা করছে। উনি বললেন, ওর এমএ পরীক্ষা 2-4 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তারপর রিসার্চ যদি করতে চায় বিয়ের পর করুক। আমার শরীরটা ভালো নয়, আমি ওর বিয়েটা দিয়ে যেতে চাই। কাকাবাবুর শরীর খারাপের কথা তো শুনিনি। বললেন তো হার্টে কিসব হয়েছে। মনীষার সঙ্গে তোর দেখা হলো? হ্যাঁ, একটুক্ষণের জন্য, পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত, তোর কথা জিজ্ঞেস করল। আমার সঙ্গে দেখা হলে তোর কথা জিজ্ঞেস করে? যাগে, এই জন্য তুই এত ছটফট করছিস? মোটেই ছটফট করছি না, কিন্তু মনীষার বিয়ের চেষ্টা চলছে, এ কথা শুনে তোর খারাপ লাগলো না? না, কেন খারাপ লাগবে? তোর লেগেছে বুঝি? নিশ্চয়ই লেগেছে, আমি তোর মতন হিপোক্রিট নই, কিন্তু আমি ভাবছি মনীষার বাবার চারদিকে এত জানাশোনা, এত লোক থাকতে উনি হঠাৎ আমাকে ডেকে মনীষার জন্য পাত্র খুঁজতে বললেন কেন? প্রকারান্তরে কি বুঝিয়ে দিলেন আমরা যাতে মনীষার সঙ্গে আর না মিশি?
আমি হো হো করে হেসে উঠে বললাম, তুই একটা বুদ্ধ, বুঝতে পারলি না? উনি প্রকারান্তরে জানতে চাইছেন তুই মনীষাকে বিয়ে করতে রাজি আছিস কিনা। পাত্র হিসেবে তোকেই ওর পছন্দ হয়েছে। হেমন্ত কঠিনভাবে তাকাল আমার দিকে, গম্ভীরভাবে বলল, সব জিনিস নিয়ে ঠাট্টা ইয়ার্কির কোনো মানে হয় না। এতে ঠাট্টা ইয়ার্কির কি আছে? হেমন্ত ঝট করে আমার বুকের কাছে জামাটা চেপে ধরে বলল, যদি চুপ না করিস তো এক থাপ্পড় মারব। আমিও ঝুঁকে খপ করে হেমন্তর জামাটা ধরে এক টান মারলাম। হঠাৎ ছিঁড়ে গেল জামাটা। হেমন্ত সেদিন একটুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, শালা, তোমার জামাও আমি আস্ত রাখব না। ও টানাটানি করতে লাগল। আমি বসে রইলাম নিশ্চেষ্টভাবে। প্রথমে ছিলল দুটো বোতাম, তারপর অনেকখানি ভেসে গেল। তারপর দুজনেই হেসে সিগারেট ধরালাম। হেমন্ত এবার শান্ত হয়ে মিষ্টি হেসে বলল, তুই একটা কাওয়ার্ড, নিনকম্পুল, পুরুষ নামের অযোগ্য। তুই মনীষাকে ভালোবাসিস, সে কথা সাহসের সঙ্গে ওর বাবার কাছে বলতে পারিস না? অন্তত অরুণকেও তো বলতে পারিস। হঠাৎ ওদের কাছে আমি ভালোবাসার কথা বলতে যাব কেন? ওরা আমাকে পাগল ভাববে না? তাহলে মনীষাকে বল, ওদের বলতে। আমি তো মনীষাকেও কোনোদিন বলিনি আমি ওকে ভালোবাসি। তা বলতে পারবে কেন? শুধু ন্যাকামি করতে পারো। ঠিক আছে, আমি মনীষার বাবাকে কালকেই বলবো আমি পাত্র পেয়ে গেছি। খবরদার ও কাজ করতে যাসনি। ঘটক একটা সম্বন্ধ আনলো, তারপর যদি দেখা যায় পাত্রপক্ষ রাজি নয়, তাহলে সে ঘটকের খুব বদনাম হয়ে যায়। তুই রাজি না? ফের চালাকি? হেমন্ত ঝট করে আমার চশমাটা খুলে নিয়ে জানলার বাইরে হাত বাড়িয়ে বলল, ফেলে দিই? আমি হেমন্তর বুক পকেট থেকে মানি ব্যাগটা তুলে নিয়ে বললাম, আমি ফেলে দিই এটা? তাহলে আমি তোর পেন্টালুন খুলে নেব। আমিও তোর আন্ডারওয়্যার না খুলে ছাড়ব না। ৩০ বছর পেরিয়ে যাওয়া দুজন পুরুষ মানুষ এই ধরনের ছেলে মানুষই করছিল। আমাদের বন্ধুত্ব এরকম। হেমন্ত বলল, তুই মনীষাকে চাস না? আমি দৃঢ় গলায় বললাম, না, আমি মনীষাকে চাই না। এর মানে কি? এর মানে খুব সহজ, তুই মনীষাকে বিয়ে কর। মনীষার বাবা তাই চান, মনীষাও আপত্তি করবে না। হেমন্ত সুন্দর সহাস্য মুখখানা বিমর্ষ হয়ে এলো। রিক্ত মানুষের মতন বলল, মনীষাকে আমি বিয়ে করব? এ কথা আমি ভাবতেই পারি না। আমি ওর যোগ্য নই। তুই ওর যোগ্য না? মনীষা একটা সামান্য মেয়ে, এমন কি ব্যাপার আছে ওর? তবে সব মিলিয়ে মেয়েটা বেশ ভালো, তোর সঙ্গে মানাবে। হেমন্ত একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, সুনীল, তুই কোনোদিন যা করিস না, আমার সঙ্গে আজ তাই করার চেষ্টা করছিস। তুই লুকোচুরি খেলছিস আমার সঙ্গে। তোর মুখখানা মিথ্যাবাদীর মতন দেখাচ্ছে। বিশ্বাস কর হেমন্ত, আমি তোকে একটু মিথ্যা কথা বলছি না। প্লিজ আমার সঙ্গে এরকম ব্যবহার করিস না। আমার আজ মন খারাপ। তোর সঙ্গে যখন মনীষার দেখা হলো, তুই ওকে বললি না যে ওর বাবা ওর জন্য পাত্র খুঁজছেন? যা, তা কখনো বলা যায়? মনীষাকে সব বলা যায়। একটা কাজ করলে হতো, আজ আসবার সময় মনীষাকে নিয়ে এলে হতো। ও তো বেড়াতে ভালোবাসে, রাজি হয়ে যেত নিশ্চয়ই। শুনলে নিশ্চয়ই রাজি হতো, কিন্তু তুই ওর দেখা পেতিস না এখন। কেন? কোথায় গেছে? তা আমি জানি না, তবে যখন মনীষাকে খুব খোঁজা যায় তখন ওকে কিছুতেই পাওয়া যায় না। ট্রেন থেকে নামলাম। দুজনেরই ছেঁড়া জামা, লোকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তবে যে সময়ের কথা বলছি, তখনও কোনো জায়গায় অচেনা লোককে দেখলেই লোকে সন্দেহ করে না। আমাদের দেখে মজা পাচ্ছে। কেউ কেউ ভাবতে পারে আমরা দুজনেই কোনো গুন্ডা দলের পাল্লায় পড়েছিলাম। সুবিমলের বাড়ি কোথায় বানানো হচ্ছে জানি না। সাইকেল রিকশায় চড়ে বসলাম। বললাম, ভাই, কোথায় কোথায় নতুন বাড়ি বানানো হচ্ছে চলুন তো। রিকশাওয়ালা অবাক হতেই হেমন্ত বলল, আমরা ইন্সপেক্টর, কোথাও নতুন বাড়ি তৈরি হলেই আমরা দেখতে যাই। ছোট্ট শহর, ঘিঞ্জি দোকানপাট, রাস্তায় কাদা। সেসব একটু পেরিয়ে যেতেই বহুদূর ছড়ানো আকাশ। তেপান্তর শব্দটা মনে পড়বার মতন মাঠ। একটা খাল ভর্তি কচুরিপানা, তার ওপর কাঠের ব্রিজ। সেখান দিয়ে ভারী লরি চলাচল করা নিষেধ, এই কথাটা লেখা আছে। ছাতা মাথায় দিয়ে সুবিমল মিস্ত্রিদের তদারক করছিল। আমাদের দেখে যত অবাক, তার চেয়ে বেশি খুশি। আমার ছেঁড়া জামার মধ্যে আঙুল ঢুকিয়ে পুরপুর করে আরও খানিকটা ছিঁড়ে দিয়ে বলল, গ্র্যান্ড গ্র্যান্ড, আমার জামাটাও ছিঁড়ে দে না। হ্যাট পাগলা। সুবিমল সহস্য মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল আমাদের দিকে, তারপর বলল, মাইরি, কি ভালো যে লাগছে তোদের দেখে, কি বলবো। একা একা রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, আমার মনে হচ্ছিল আমার কোনো বন্ধু নেই, আমার কথা আর কেউ ভাবে না। হেমন্ত জিজ্ঞেস করল,
তুই আজকাল এখানে থাকিস বুঝি, তাই তোর দেখা পাই না। হঠাৎ কি ভেবে আমার কাছে এসেছিস বলতো? এমনি। চমৎকার, অবিকল সেই পুরনো দিনের মতন, তাই না? যখন আমরা বিনা কারণে কত কি করতাম। কতক্ষণ রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে হবে? আমাকে তোদের দলে নিবি? আমি আলাদা হয়ে গেছি না রে। আমি বিয়ে করেছি, বাড়ি বানাচ্ছি। হ্যাঁ, তুই আলাদা। আগেকার মতন আবার একসঙ্গে হল্লা করা যায় না। আয়, আমরা তিনজনেই জামা খুলে ফেলে খালি গায়ে ঘুরি। জুতো খুলে ফেল। তোরা কিন্তু আজ রাত্রিরে বাড়িতে ফিরতে পারবি না। বাড়ি ফিরব না তো কি করব? আমি এখানে একটা বাড়ি ভাড়া নিয়েছি। পেল্লায় পেল্লায় ঘর, ঢাউস বারান্দা, মাদুর পেতে দেব, শুয়ে পড়বি। তুই এখানে বাড়ি ভাড়া নিয়ে ফেলেছিস পর্যন্ত? নিজে সব দেখে শুনে করতে হবে না? 17 জুলাইয়ের মধ্যে কমপ্লিট করব। সেদিন গৃহপ্রবেশ হবে। আসতে হবে কিন্তু তোদের। 17 জুলাইতেই গৃহপ্রবেশ কেন? খুব শুভদিন বুঝি? এক গলা হেসে সুবিমল বলল, নিশ্চয়ই, ওইটা আমার জন্ম তারিখ, আমার বিয়েরও তারিখ। হেমন্ত বলল, তোর বাড়ি তো এখনো কিছুই হয়নি রে, শুধু খোঁড়াখুড়ি চলছে দেখছি। ভিত হচ্ছে, ভিত হয়ে গেলেই তো অর্ধেক হয়ে গেল। তারপর ছাদ ঢালাইয়ের সময় যায় একটু ঝামেলা। এই দেখ না, ওইখানটায় বসবার ঘর, সামনে বারান্দা, এই যে এদিকে 3টে বেডরুম, বাথরুম অ্যাটাচড। ফাঁকা মাঠের দিকে হাত উঁচু করে সুবিমল এসব দেখাচ্ছিল। হেমন্ত বলল, তোর সত্যি কল্পনা শক্তি আছে, তুই সব দেখতে পাচ্ছিস। সব ছবির মতন চোখে ভাসছে। এই সুনীল, সরে আয়, ওইখানে একটা সাপের গর্ত আছে। আমি চমকে একটা লাফ দিলাম। গর্ত একটা সেখানে আছে সত্যি। এটা সাপের গর্ত? আজ সকালেও সাপটা বেরিয়েছিল, এত বড়, খাঁটি গোখরো। আমার দিকে ফনা তুলে গম্ভীর চালে তাকালো। মারলি না? মারব কি পাগল, বাস্তুসাপ কেউ মারে? বাস্তুসাপ থাকলে লক্ষ্মী আসে। আমার গা শিরশির করছে। সাপের নাম শুনলে অস্বস্তি লাগে। আর চোখে তাকালাম গর্তটার দিকে। এমনও হতে পারে সুবিমল বানিয়ে বলছে। সুবিমল অম্লান মুখে মিথ্যে গল্প বানায়। এই যে বাড়িটা বানাচ্ছে, হয়তো এটাও সত্যিকারের ওর বাড়ি নয়। সুবিমল মাটিতে পা ঠুকে ঠুকে বলল, এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে আছিস, এই জায়গাটা কি আছে বলতো? নদী ছিল। হরেন মিস্ত্রির বয়স 85। তার বাবা দেখেছে সেই নদী। তারও আগে এখানে সমুদ্র ছিল নিশ্চয়ই। এখান থেকে সমুদ্র মাত্র 30-32 মাইল দূরে। গোটা বাংলাদেশটাই তো সমুদ্রের চড়া। মাইরি, ভাবতে অদ্ভুত লাগে না? একদিন যেখানে নদী কিংবা সমুদ্র ছিল, এখন আমি সেখানে বাড়ি বানাচ্ছি। সব ব্যাপারটাই যেন মনে হয় ম্যাজিক। একটা ছোট পুকুরের মতন কাটানো হয়েছে, থরে থরে সাজানো ইট। টাল দিয়ে রাখা আছে সুরকি। সুরকির স্তূপে পা ডুবে দাঁড়ালাম। ছেলেবেলার মতন সুরকির মধ্যে হুটুপুরি করে খেলা করতে ইচ্ছে হয়। মিস্ত্রি খাটছে 8-10 জন। ছাতা মাথায় দিয়ে সুবিমল তদারক করছে তাদের। যদিও রোদ পড়ে এসেছে, খালের ধারে দাঁড়িয়ে হেমন্ত দেখছে কচুরিপানার স্লদ ভেসে যাওয়া। একটু বাদে হেমন্ত ফিরে এসে বলল, হ্যাঁ রে সুবিমল, এসব কেমন লাগে রে? কি সব? এই বিয়ে করা, বাড়ি বানানো। আমাদের তো এসবের অভিজ্ঞতা নেই। হঠাৎ একটা মেয়েকে জীবনের সঙ্গে জড়িয়ে ফেলা, তার প্রীতির জন্যে বাড়ি বানাতে হয়, হঠাৎ একটা দুটো বাচ্চা জন্মে বিছানায় ভাগ নিয়ে নেয়, এসব কিরকম লাগে? সুবিমল ভুরু কুচকে কিছুক্ষণ ভাবল। তারপর বলল, আমার মতে মেয়েদের বিয়ে করা উচিত, ছেলেদের বিয়ে করা উচিত না। আমি বললাম, তাহলে মেয়েদের বিয়েটা কি মেয়েতে মেতে হবে? না, আনফর্চুনেটলি ছেলেরা ফাঁদে পা দিয়ে ফেলে, কিংবা মেয়েদের প্রতি সহানুভূতিবশত বিয়ে করে ফেলে। তারপর বন্দি জীবন। ভারত স্বাধীন হয়েছে 1947 সালের 15ই আগস্ট, আর আমি পরাধীন হয়েছি 1963 সালের 17 জুলাই। কথা বলার সময় সুবিমলের সারা মুখে হাসি ছড়িয়ে থাকে সব সময়। এরকম আনন্দময় মানুষ আমাদের বন্ধুদের মধ্যে বিশেষ নেই। হেমন্ত বলল, তোর মতন সুখী পরাধীন মানুষ আমি আগে দেখিনি। না রে, তোরাই সুখী। স্বাধীনতার মতন কি সুখ আছে? যে মেয়েকে কিছু দিতে হয় না, তাকে আদর করার কত বেশি আরাম বলতো? আসলে দেখ না, স্ত্রীর জন্য জমি কিনতে হয়, লাইফ ইন্স্যুরেন্স করতে হয়, দিনের অনেকগুলো ঘণ্টা উৎসর্গ করে দিতে হয়। তা সত্ত্বেও তোর বাড়ি বানানোর এত উৎসাহ, মেয়েকে লরেটোতে ঢোকাবার জন্য ঘোরাঘুরি করছিস। সুবিমল নিঃশব্দে হেসে বললে, এ পথ ভালোই লাগে রে। আসলে কি জানিস, মানুষ স্বাধীন থাকতে চায় না, কিংবা যখন সে পরাধীন থাকে তখন ছটফট করে স্বাধীনতার জন্য। আবার স্বাধীন হলেই চায়
কোনো না কোনো আদর্শ অথবা কোনো না কোনো নেতার হাতে। আগে যেমন ছিল ভগবান নিজের দায়িত্বটা তুলে দিতে। মাঝে মাঝে ঝগড়াঝাটি হলে অসহ্য লাগে বটে, কিন্তু বউ নামক একটা জিনিসের কাছে নিজের সবকিছু সঁপে দেবার মধ্যে একটা বেশ মজাও আছে। হেমন্ত গভীরভাবে সুবিমলকে বলল, তুই এসব সুনীলকে ভালো করে বুঝিয়ে দে, সুনীল শিগগিরই বিয়ে করছে। সুবিমল চমকে উঠে বলল, তাই নাকি? গলায় গেরো পড়ছিস তাহলে? সুনীলটাও গেজে গেল। বেশ ছিল ছেলেটা, মনের আনন্দে ঘুরে বেড়াতো। হঠাৎ তার এই দুর্মতি মেয়েটাকে আমি চিনি? হেমন্ত বলল, হ্যাঁ, দু একবার দেখেছিস। সুনীল তো সে একটা বাচ্চা মেয়ে, যমুনা না কি যেন নাম, তাকে নিয়ে কিছুদিন খুব মেতে উঠেছিল। কোথায় গেল সেই মেয়েটা? অনেকদিন দেখিনি মনে হচ্ছে। সে ওকে পাত্তা দেয়নি। এর নাম হচ্ছে মনীষা। ও, আমাদের অরুণের বোন তো। খুব ইন্টারেস্টিং মেয়ে, তবে সুনীলের সঙ্গে একদম মানাবে না। মেয়েটার কোনো কুল কিনারা পাওয়া যায় না। কবে? আমি বললাম, আমি বিয়ে করছি না, বিয়ে করছে হেমন্ত, ওই মেয়েটিকেই। হেমন্ত আমার দিকে তাকিয়ে বলল, আবার চ্যাংরামি হচ্ছে? সুবিমল হাত তুলে বলল, দাঁড়া দাঁড়া, জমাটি ব্যাপার মনে হচ্ছে। মিস্ত্রিদের উদ্দেশ্যে সুবিমল বলল, মনসুর মিয়া, আজ তাহলে এই পর্যন্তই থাক। সিমেন্টের বস্তাগুলোর দিকে একটু নজর রেখো, চুরি না হয়ে যায়। হঠাৎ সুবিমল মনীষার কথা একদম ভুলে গিয়ে বাড়ির বিষয়ে কথা বলতে লাগল। বাড়ি তৈরি করার সময় কেন নিজে দেখাশোনা করতে হয়, কিভাবে মালপত্র চুরি যায়, এইসব। তারপর মাথায় হাত বুলোতে বুলোতে বলল, মেয়েদের কথা সবসময় ভাবতে নেই। শরীর গরম হয়ে আয়ু ক্ষয় হয়। এখন 2 ঘন্টা গ্যাপ দে, তারপরে ওই মেয়েটার সম্পর্কে ফয়সালা করা যাবে। লাস্ট ট্রেন 11:15টায়। সুবিমল তবু আজ আমাদের ছাড়বে না। ওর ভাড়া বাড়িতে গিয়ে আমরা বসলাম। বারান্দার প্রায় নিচেই একটা পানা পুকুর, তার ওপারে অনেকখানি সুপুরি বাগান। সুবিমল বলল, দেখিস, একটু বাদে সুপুরি গাছের মাথায় চাঁদ উঠবে। এখানকার চাঁদ একেবারে অন্যরকম, সাইজে অনেক বড়, রংটাও নীলচে ধরনের। বিশ্বাস হচ্ছে না? দেখিস নিজের চোখে। এই যে হাওয়া খাচ্ছিস না, খাঁটি বে অফ বেঙ্গলের হাওয়া। হেমন্ত বলল, খাঁটি হাওয়া আমার সহ্য হয় না, একটু রামটাম জোগাড় করত। সুবিমল বলল, রাম বোধহয় পাওয়া যাবে না, তাড়ি খাবি? আমি খাই মাঝে মাঝে। হেমন্ত বলল, না, ওসব আমার চলবে না। গ্রামে এলেই তাড়ি আর বিড়ি, আমার দ্বারা হবে না। সুনীল খেতে পারে। আমি বললাম, সুনীল বড় ভালো ছেলে, সে যাহা পায় তাহাই খায়। সুবিমল উঠে পড়ে বলল, দেখছি কি পাওয়া যায়। ইলেকট্রিক কানেকশন নেই, হারিকেন জ্বলছে। বিশাল ঘরটায় আলো হয়েছে, তাতে সামান্যই। আমি আর হেমন্ত পরস্পরের মুখ দেখতে পাচ্ছি না ভালো করে। আমি সিগারেট ধরিয়ে হেমন্তকে বললাম, তুই একবার বলেছিলি মনীষাকে আজ এখানে নিয়ে আসতে। যদি সত্যিই মনীষা আসত, তাহলে আজ রাত্রে এখানে থাকা হতো না। হেমন্ত ভুরু কুচকে বলল, মনীষাকে যদি জোর করতাম, ও থেকে যেত না আমাদের সঙ্গে? কে জোর করত, আমি না তুই? সেটা একটা কথা বটে, কিংবা ওকে হয়তো জোর করতেই হতো না, ও নিজেই রাজি হয়ে যেত। ও তো হইচই করতে খুব ভালোবাসে, আমরা তো খারাপ কিছু করছি না। তবুও থাকতো না, ওর পরীক্ষার সামনেই। ও তাই তো, তুই মনীষার সব খবর রাখিস। একটুক্ষণ চুপ করে থেকে হেমন্ত বলল, সুনীল, সত্যি করে বলতো, তুই কি চাস? আমি মনীষাকে বিয়ে করতে চাই না। তুই ওকে ভালোবাসিস না? আমি ওকে কখনো ভালোবাসার কথা বলিনি, মুখে বলার দরকার নেই। মনীষাকে আমি কখনো চিঠি লিখিনি, সে কথাও হচ্ছে না। শোন হেমন্ত, মনীষা যদি কখনো কারোকে বিয়ে করত, তাহলে আমি সবচেয়ে সুখী হতাম, কিন্তু তা সম্ভব নয়। উষাদি বিয়ে করেননি, ওর বাড়িতে সবাই মনীষাকে চাপ দেবে। তাছাড়া মনীষা বিয়ে না করবেই বা কেন? এবং বিয়ে করলে তোকেই বিয়ে করা উচিত। কেন? হেমন্ত, বুকে হাত দিয়ে বল, তুই মনীষাকে ভালোবাসিস না? হেমন্ত একটা দীর্ঘশ্বাস ফেললে, বলে, মিথ্যে কথা বলতে পারবো না, মনীষাকে ভালো না বেশে পারা যায় না। একটা দুর্লভ ধরনের মেয়ে, কিন্তু আমি ওকে বিয়ে করার কথা ভাবতেই পারি না। আমি বোধহয় ওর যোগ্য নই। বাজে কথা বলিস না। প্রথম কথা, তোর হৃদয় আছে, তাছাড়া তোর ভালো চাকরি, কলকাতা শহরে তোদের বাড়ি। মনীষার বাবার পছন্দ হয়েছে তোকে। রাস্কেল, ওর বাবার পছন্দে কি যায় আসে? মনীষার মতামতটাই আসল। মনীষাও নিশ্চয়ই রাজি হবে। 90% মেয়েই বাবা মার কথায় রাজি হয়। আমি সেরকম চাই না। মনীষা সেরকম মেয়ে নয়।
তুই একটা কথার উত্তর দে তো। মনীষা তোকে তুমি বলে, আমাকে আপনি বলে কেন? ওটা কিছু নয়, আমি অনেক বেশি দিন ধরে ওদের বাড়িতে যাই তো, আমাকে অনেক আগে থেকে চেনে। সে তুলনায় তোকে তো খুব বেশি দিন দেখেনি, কিন্তু তোকেও খুব পছন্দ করে। কাকদ্বীপে সেই পিকনিকের কথা মনে নেই? কাকদ্বীপের পিকনিকে মনীষা সুজোয়া রান্না করছিল ডাকবাংলোর রান্নাঘরে। চৌকিদার রেঁধে দিতে পারত, কিন্তু ওরা শখ করে গিয়েছিল। হেমন্ত খুব সর্দারি করছিল রান্নাঘরে গিয়ে, এটা ওটা মন্তব্য করছিল। সুজো আর মনীষা হেমন্তকে দিয়ে জল আনাচ্ছিল, পেঁয়াজ বাটাচ্ছিল। পেঁয়াজ বাটতে গিয়ে হেমন্ত কেঁদে কেটে অস্থির। হাসতে হাসতে গড়িয়ে পড়ছিল সুজোয়া। মনীষা ঠাট্টার ছলে ওর হলুদ মাখা হাতের ছাপ দিয়ে দিয়েছিল হেমন্তের গালে। হেমন্ত ওস্তাদ ছেলে, চট করে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আমি এ দাগ মুছব না। এ কলঙ্কের ছাপ আমি শরীরে ধারণ করব, এ অবস্থাতেই কলকাতায় যাব। সত্যি সত্যি হেমন্ত গালে সেই হলুদ মাখা হাতের ছাপ নিয়ে ঘুরতে লাগল। স্পষ্ট ছাপ পড়েছে, হলুদের দাগ উঠতে চায় না সহজে। হেমন্তর লজ্জা নেই, তাকে যে দেখছে সেই হাসছে। শেষ পর্যন্ত লজ্জায় পড়ল মনীষা। ও নিজেই বারবার অনুরোধ করতে লাগল, এই ধুয়ে ফেলুন, প্লিজ ধুয়ে ফেলুন, আর কখনো দেব না। হেমন্ত কিছুতেই ধোবে না। বিকেলবেলা বাড়ি ফেরার সময় সেই অবস্থা নিয়ে যখন হেমন্ত গাড়িতে উঠছে, তখন মনীষার হাত টেনে ধরে বলেছিল, এই কি হচ্ছে কি, এবার ধুয়ে ফেলুন। হেমন্ত বলেছিল, আমি কিছুতেই ধোব না, যদি তুমি ধুয়ে দাও তাহলে রাজি আছি। নিজে সাবান মাখিয়ে হেমন্তের গাল থেকে সেই দাগ মুছে দিয়েছিল মনীষা। অবশ্য হেমন্তের চোখে সাবানের ছিটে লাগিয়ে দিয়েছিল ইচ্ছে করে। হেমন্ত মুচকি হেসে বলল, হ্যাঁ মনে আছে, আমার গালে এখনো যেন মনীষার হাতের ছোঁয়া লেগে আছে। আমার মনে পড়ল অন্য একটা কথা। হেমন্ত যখন ওদের সঙ্গে রান্নাঘরে, আমরা তখন অন্য একটা ঘরে তাস খেলছিলাম। হেমন্ত তাস খেলা পছন্দ করে না, হাসি ঠাট্টা নিয়ে সময় কাটাতে ভালোবাসে হেমন্ত। গম্ভীর হয়ে তাস খেলায় ও আনন্দ পায় না। ব্রিজ খেলা হচ্ছিল, সেদিন খুব হারছিলাম আমি। একবার মনীষা ঢুকল সেই ঘরে। মনীষা নিজেও ব্রিজ খেলা জানে। পয়েন্টস লেখা কাগজটা দেখে আমাকে বলল, এমা তোমরা হারছ? তাসে হারলেই আমার মুখটা থমথমে হয়ে যায়। আমি কোনো উত্তর দিলাম না। মনীষা আমার পাশে বসে পড়ে বলল, ইস, হেরে হেরে মেজাজ খারাপ হয়ে গেছে, দাঁড়াও আমি তোমাকে জিতিয়ে দিচ্ছি। আমি মনীষাকে প্রায় একটা ধমক দিয়েই বললাম, এই এখন বিরক্ত করো না, এইবারটা না জিতলে মানসম্মান থাকবে না। মনীষা বলল, আমায় বিশ্বাস হচ্ছে না, দেখো তোমায় জিতিয়ে দিতে পারি কিনা, আমি পাশে থাকলেই তুমি জিতবে। সেবার তাস বিলি করা হয়েছে, আমার তাসগুলো আমি তখনও তুলিনি। মনীষা সেগুলো ছুঁড়ে দিয়ে বলল, এবার তুলে দেখো কিরকম তাস পেয়েছ। সেবার আমি 4 নোট ট্রান্সজেকের রিডেবল খেলা করেছিলাম। খেলার মোড় ঘুরে গিয়েছিল সেবার থেকে। মনীষা একটু পরেই উঠে গেল আমার পাশ থেকে। যাবার সময় আমার পিঠে একটা ছোট্ট কিল মেরে বলে গেল, দেখলে আমি তোমায় জিতিয়ে দিতে পারি কিনা। সুবিমল ফিরে এসে বলল, কিরে তোরা এমন ঘুম মেরে বসে আছিস কেন? সত্যি, সে আধো অন্ধকার ঘরে হেমন্ত আর আমি বেশ কিছুক্ষণ কোনো কথা বলিনি। সিগারেট টানছিলাম নিঃশব্দে। বোধহয় আমরা দুজনেই স্বপ্ন দেখছিলাম মনীষাকে। মাছ ভাজা আর 1 বোতল ব্র্যান্ডি এনেছে সুবিমল। সেগুলো নামিয়ে রেখে বলল, দোকানদারকে বলে এসেছি, আরও মাছ ভাজা দিয়ে যাচ্ছে। এখানকার দোকানে এত ভালো মাছ ভাজা পাওয়া যায় নাকি? না না, বাজার থেকে মাছ কিনে একটা দোকানে ভাজিয়ে নিলাম, টাটকা ভেড়ির মাছ, এরকম স্বাদ কলকাতার মাছে পাবি না। হেমন্ত বলল, তুই এখানে বাড়ি বানাচ্ছিস বলে এরকম জায়গা আর পৃথিবীতে কোথাও নেই মনে হচ্ছে। জাগে, মাছগুলো সত্যিই ভালো। 8 বোতল ব্র্যান্ডি ফুরিয়ে গেল খুব তাড়াতাড়ি। তারপর সুবিমল বলল, এইবার বল মেয়েটাকে নিয়ে তোদের প্রবলেম কি? আমি বললাম, কোনো প্রবলেম নেই, হেমন্ত ওকে বিয়ে করবে। অসম্ভব। কেন অসম্ভব কেন? আমি বিয়ে টিয়ে করব না, বেশ আছি। তাছাড়া মনীষা সুনীলেরই প্রাপ্য। বাজে কথা বলিস না হেমন্ত, তুই ভালোভাবেই জানিস মনীষাকে আমি পেতে পারি না, পেতে চাই না। আমি মনীষার ব্যর্থ প্রেমিকও নই। হেমন্ত, তুই ওর যোগ্য। সুবিমল বলল, এ কি ভাই, তোরা কি একজন আরেকজনের ওপর গছিয়ে দেবার চেষ্টা করছিস নাকি? হেমন্ত বলল, ধ্যাত ইডিয়েট, তুই ভালো করে মনীষাকে চিনিস না। মনীষার মতন মেয়েকে বিয়ে করতে পারলে আমি ধন্য হয়ে যেতাম, কিন্তু তা সম্ভব না। সুবিমল বলল, তোরা একটা মেয়েকে বড্ড বেশি গুরুত্ব দিচ্ছিস। বিয়ের আগে মেয়েদের একটু দেবী টিবি মনে হয়,
বিয়ের পর দেখিস মাইরি, সব এক। সেই শাড়ি গয়না, বাপের বাড়ি যাবার বায়না। তুই মনীষাকে চিনিস না। আচ্ছা ঠিক আছে, আমি বিচার করে দিচ্ছি। সুনীল, তুই আগে বল, তুই কেন মেয়েটাকে বিয়ে করতে চাস না? আমি মাছের কাঁটা মুখ থেকে বার করে ফেলে দিলাম, চুমুক দিলাম ব্র্যান্ডির গ্যালাসে। তারপর বললাম, এর দুরকম কারণ আছে। প্রথম কারণটা তোকে বলবো না, তুই বুঝতে পারবি না, কিংবা আমি না বললেও তুই বুঝতে পারবি। দ্বিতীয় কারণটা বলছি। মনীষা বেশ অবস্থা সম্পন্ন ফ্যামিলির মেয়ে। ওর বাবা ওর জন্য একটা যোগ্য পাত্র চাইবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই তুলনায় আমি কি? একটু কবিতা লিখি, মামুলি চাকরি করি, আমাদের বাড়িতে এক্সট্রা ঘর পর্যন্ত নেই। তুই ভেবে দেখ হেমন্তই ওর ঠিক যোগ্য কিনা। সুবিমল সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে শুনল, খানিকক্ষণ কি যেন চিন্তা করল, তারপর অপ্রত্যাশিতভাবে বলল, তুই তাহলে ডগ ইন দ্য ম্যানেজার হয়ে আছিস কেন? তুই মনীষাদের বাড়ি যাওয়া বন্ধ করে দে, তারপর হেমন্ত যদি পারে, মানে তখন ব্যাপারটা অনেকখানি ইজি হয়ে যাবে। সুবিমলের মুখে ডগ ইন দ্য ম্যানেজার কথাটা শুনে আমার আঘাত লেগেছিল। এ ধরনের তুলনা ঠিক সম্মানজনক নয়, তবে ওই কথাটা শুনেই আমার প্রথম মনে হয়েছিল আমি এই কাহিনীর ভিলেন। মনীষার সঙ্গে আমি যদি ভালোবাসার খেলা না খেলতাম, তাহলে হেমন্তর সঙ্গে ওর অনায়াসেই চমৎকার মিল হতে পারত। হেমন্তর দিক থেকে অন্তত কোনো দ্বিধা থাকত না। কিন্তু আমি বা কি করব? মনীষাকে না চিনলে আমার জীবনটা অন্যরকম হয়ে যেত। আমি বোধহয় তাহলে অফিসে ঘুষ নিতাম, চাকরির উন্নতির জন্য মন দিতাম, আমার অধপতনের পথ সরল হয়ে যেত। হেমন্ত সুবিমলকে বলল, তুই চুপ কর, কিছু বুঝবি না। মনীষা যদি একটু সাধারণ মেয়ে হতো তাহলে কোনো সমস্যাই থাকত না। এমনকি মনীষা আমাদের দুজনের একজনকেও ভালোবাসে কিনা তাও জানি না, সবটাই হয়তো আমাদের মন গড়া। আমি বললাম, একটা জিনিস মন গড়া নয়, মনীষার বাবা তোকে ডেকে বিয়ের কথা বলেছেন। হেমন্ত হঠাৎ রেগে গেল, নিশার ঝোঁকে আমাকে একটা থাপ্পড় মেরে বলল, শালা, ফের ওই কথা? আমি কারোর বাবার কথা শুনে বিয়ে করব? আমি আমার নিজের বাবা মার কথাই শুনি না, আর একটা মেয়ের বাবা মার কথা শুনব? আমি বললাম, হেমন্ত, বড্ড জোরে লেগেছে আমার। জোরে লেগেছে? তোকে আবার মারব। মার। মারবই তো, মনীষা আমার কেউ নয়, মনীষা তোর। কথা বললে তোকেও আমি মারব। আমি ঝুঁকে বেশ শব্দ করে একটা চড় ঝাড়লাম হেমন্তকে। সুবিমল আতকে উঠে বলল, এই তোরা কি শুরু করলি রে? একটা মেয়ের জন্যে মারামারি? হেমন্ত হঠাৎ হো হো করে হেসে উঠল। সুবিমলের থুতনি ধরে বলল, তুই বুঝবি না, আমরা কেন মারামারি করছি তুই বুঝবি না, বড় কষ্ট রে সুবিমল। সুবিমল বলল, একটা মেয়ের জন্য দুই বন্ধু মারামারি করতে পারে কিংবা হাসতে পারে, এটা অনেকদিন ভুলেই গিয়েছিলাম। আমার মনে হতো সব মেয়েই মেয়ে, শুধু কারো স্বাস্থ্য ভালো আর কারো স্বাস্থ্য খারাপ, এইটুকুই যা তফাৎ। বিয়ে করলে বোধহয় এরকমই মনে হয়। আমার মনে পড়ল মনীষা স্বপ্নের মধ্যে বলেছিল বিয়ের পর সবকিছুই কিরকম অভ্যেস হয়ে যায়, এর নামে কি ভালোবাসা? সুবিমল বিষণ্নভাবে বলল, আমি বিয়ে করে তোদের থেকে আলাদা হয়ে গেছি না রে, আমাকে তোরা আর দলে নিবি না? হেমন্ত সে কথা গ্রাহ্য করল না। আমার পা দুটো চেপে ধরে কান্না কান্না গলায় বলল, সুনীল, মনীষাকে অন্য কোথাও যেতে দিস না। মনীষাকে অন্য কেউ নিয়ে যাবে, আমি এটা সহ্য করতে পারবো না। ও অন্তত আমাদের মধ্যেই থাক। মনীষাকে তোরই পাওয়া উচিত। হঠাৎ একটা দারুণ মিথ্যা কথা বলার ঝোঁক এসে গেল আমার মধ্যে। কিছুতেই নিজেকে সামলাতে পারলুম না। আমি শুকনো মুখ করে বললুম, তাহলে শোন, তোকে সত্যি কথাটা বলি। আমি মনীষাকে বিয়ে করতে চেয়েছিলাম, মনীষা রাজি হয়নি। মনীষা আমাকে চায় না, আমি আগেই জেনে গেছি। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস স্বপ্নলজ্জাহীন। পড়ছিলাম এর ৪র্থ পর্ব। এতক্ষণ শুনে আপনাদের কাছে কেমন লাগলো উপন্যাসটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতুরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।